আজকে আমরা একটি সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করব। এছাড়াও আমরা মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতের ধারকত্ব কত হয় তা নির্ণয় করব এবং সমান্তরাল পাতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্বের রাশিমালা, এই তিনটি বিষয় আজকে আমরা শিখব। তার আগে বলে নিই, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমরা প্রথমে দেখি একটি সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা। এটি কিন্তু বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিকে অনেকবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ এটি। দেখো, এখানে চিত্রে একটি সমান্তরাল পাতধারক দেখানো রয়েছে, যার এ একটি পাত এবং বি আরেকটি পাত। তোমরা জানো, একটি পাতে যদি প্লাস কিউ আধান থাকে তাহলে অন্য পাতটিতে মাইনাস কিউ আধান থাকে। এখন এ আর বি পাত দুটির মাঝখানে একটি সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। দেখো, এখানে বলরেখাগুলি সমান্তরাল। একদম প্রান্তভাগে তড়িৎ ক্ষেত্র সুষম হয় না। দেখো, বলরেখা বক্রাকারে বেঁকে গেছে, এখানেও তাই বলরেখাগুলি বক্রাকার। তাহলে এখানে একটি সমান্তরাল পাতধারকের চিত্র এঁকে আমরা তড়িৎ ক্ষেত্রগুলো এঁকে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এখন আমাদের এই সমান্তরাল পাতধারকটির ধারকত্ব অর্থাৎ ক্যাপাসিট্যান্স সি, তার ভ্যালু আমাদের বের করতে হবে। দুটি নির্ণয় করার জন্য আমরা তিনটি স্টেপের মধ্যে দিয়ে প্রথমত যাই। আমরা জানি যে সি সমান কিউ বাই ভি হয়। তাহলে ফর্মুলাটা আমরা জানি, সি সমান হয় কিউ বাই ভি। তাহলে যদি আমরা সি নির্ণয় করতে চাই, ক্যাপাসিট্যান্স সি, আমাদের কি কি নির্ণয় করতে হচ্ছে? আমাদের কিউ নির্ণয় করতে হবে, কিউ তো আমরা জানি। আমাদের ভি নির্ণয় করতে হবে। এবার ভি আমরা কোথা থেকে পাবো? ভি আমরা পাই ই থেকে। তাই আমরা যদি সি নির্ণয় করতে চাই, আমাদের তিনটি স্টেপের মধ্যে দিয়ে আসতে হয়। প্রথমে আমরা ই বের করি গাউসের সূত্রের সাহায্যে, তারপরে তড়িৎ প্রাবল্য ভি থেকে আমরা তড়িৎ বিভব ভি এর মান বের করি ই থেকে ভি, তারপরে ভি এর মানটা এই সূত্রে বসিয়ে দিয়ে আমরা সি বের করি। তাহলে এই তিনটি স্টেপের মধ্যে দিয়ে আমরা ক্যাপাসিট্যান্স সি নির্ণয় করতে পারি। তাহলে একদম প্রথমে আমরা দেখি যে এই দুটি পাতের মধ্যবর্তী এই যে অঞ্চলটি, এই অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু কত হবে? আমরা এই ই এর ভ্যালু নির্ণয় করার জন্য গাউসের সূত্রের সাহায্য নেব। তোমরা আগের অধ্যায়ে গাউসের সূত্র পড়েছিলে। গাউসের সূত্রের যে অ্যাপ্লিকেশানগুলো ছিল, সেখানে তোমরা দেখবে একদম শেষের অ্যাপ্লিকেশানটি ছিল অসীম সমতল পাতের জন্য ইলেকট্রিক ফিল্ড। সেখানে আমরা নির্ণয় করেছিলাম অসীম সমতল পাতের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় সিগমা বাই 2k এপসাইলন 0। যেখানে সিগমা কি? সিগমা হলো একক ক্ষেত্রফলে আধান, কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসাইলন 0 শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে আমরা আগের অধ্যায় থেকে এই ভ্যালুটি নিয়ে নিলাম। এখন এ পাতের জন্যে আমরা জানি ধনাত্মক পাত থেকে ইলেকট্রিক ফিল্ড নির্গত হয় বাইরের দিকে বলরেখাগুলি। তাহলে এই এ পাতটি যেহেতু ধনাত্মক, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে কোন দিকে? এ থেকে বি এর দিকে। তাহলে এ পাতের জন্য তড়িৎ প্রাবল্যের ভ্যালু হলো ই1 সমান, এর নাম দিলাম ই1, সিগমা বাই 2k এপসাইলন 0। একইভাবে বি পাতটি নেগেটিভ তড়িৎগ্রস্ত। আমরা জানি নেগেটিভ আধানগ্রস্ত বস্তুতে লম্বভাবে বলরেখা এসে মেশে অসীম থেকে। তাহলে বি পাতটির জন্য ইলেকট্রিক ফিল্ড, ধরো এটি, তার নাম দিলাম আমরা ই2। এখানে আধান ঘনত্ব সিগমা। তাহলে এই বি পাত যেটি নেগেটিভ তড়িৎগ্রস্ত, তার জন্য মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড ই2 সমান হবে সিগমা বাই 2k এপসাইলন 0। তাহলে এখানে কি হলো? এই মধ্যবর্তী অঞ্চলে প্লাস কিউ যুক্ত এ পাতটি ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, যার মান এটি, এবং মাইনাস আধানযুক্ত বি পাতটিও ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, যার ভ্যালু হলো এটি। দুটিই কিন্তু এ বি অভিমুখে, ই1ও এ বি অভিমুখে, ই2ও কিন্তু এ বি অভিমুখে। তাহলে এই মধ্যবর্তী অঞ্চলে মোট ইলেকট্রিক ফিল্ড কত হবে? মোট ইলেকট্রিক ফিল্ড হবে এই দুটির যোগফল। তাহলে ই সমান হলো ই1 প্লাস ই2 সমান সিগমা বাই কে এপসাইলন 0। তাহলে এখানে আমরা নির্ণয় করলাম কি? এই এ এবং বি পাত, এই পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে মোট ইলেকট্রিক ফিল্ড। তাহলে স্টেপ 1টি আমাদের করা হয়ে গেল। এরপর স্টেপ 2। স্টেপ 2তে আমরা কি করব? পাত দুটির মধ্যবর্তী অঞ্চলের বিভব বের করব, বিভব পার্থক্য। আমরা এর আগের অধ্যায়ে পড়েছি ই এবং ভি এর মধ্যে সম্পর্ক ছিল এটি, ভি সমান ই ইন্টু ডি। সেই সম্পর্কে
এই এর মানটি আমরা বসিয়ে দেব। তাহলে পাত দুটির মধ্যবর্তী অঞ্চলের বিভব পার্থক্য কত? E/D। দেখো এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। দেখো ভি আমরা পেয়ে গেছি, এটি আমরা খুঁজছিলাম প্রথম থেকে, কারণ সি সমান হয় Q/V। ভি এর মানটি ওই সূত্রে বসিয়ে দিলেই আমরা সি পেয়ে যাব। চলো এটি আমরা বসিয়ে দিই। দেখো ধারকত্ব নির্ণয়ের সূত্র সি সমান Q/V। নির্ণীত ভিটি এখানে আমরা বসিয়ে দিলাম। এবার কিউ সমান আমরা জানি সিগমা ইন্টু আলফা। এটি কিভাবে পেলাম? আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হয়? সিগমা সমান হয় মোট আধান কিউ বাই ক্ষেত্রফল আলফা। তাহলে কিউ সমান আমরা লিখতে পারি সিগমা ইন্টু আলফা। দেখো সেই সিগমা ইন্টু আলফা এখানে আমরা বসিয়ে দিয়েছি। ভি এর মান এখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। আলফা আলফা কেটে গেল ওপর নিচে। দেখো এটা ক্যালকুলেশন যদি করি হবে K/ε0 আলফা বাই ডি। এই সূত্রটি কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করে নিতে হবে। দেখো তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা হলো এটি। তো এখান থেকে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে সেটি হলো সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। এই ধরনের প্রশ্ন তোমরা আগেও কিন্তু দুবার করেছো। একদম প্রথমে ছিল পরিবাহীর ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। দ্বিতীয় তোমরা আগের ক্লাসে করেছো যে একটি ধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। আবার প্রশ্নটি এভাবেও আসতে পারে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। এখানে এই সূত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনটে ভাগে সূত্রটিকে আমরা ভেঙে নিতে পারি। এক হলো সি সমানুপাতিক আলফা। তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। পাতের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। দ্বিতীয় হলো এটি এক। দ্বিতীয় হলো সি সমানুপাতিক 1/d। এখান থেকে আমরা লিখতে পারি সি সমানুপাতিক 1/d, অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি যত কমে ধারকের ধারকত্ব তত বৃদ্ধি পায়। এছাড়াও সূত্র থেকে দেখতে পাচ্ছ সি সমানুপাতিক কে হয়। তাহলে 3 নম্বর নির্ভরতা কি হলো, যে মধ্যবর্তী মাধ্যমটি যদি বায়ু না নিয়ে আমরা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম নিই তখন কে এর মান বেড়ে যায়, ফলে ধারকত্ব বৃদ্ধি পায়। তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এরপর আমরা দেখে নিই n সংখ্যক সমান্তরাল পাতের সমবায়ের মোট ধারকত্ব কত হয়। তোমরা দেখো দুটি পাত দিয়ে যদি ধারক তৈরি হয়, দেখো একটি ধারক তৈরি হয়। দেখো একটি পাত দুটি পাত, কটি ধারক তৈরি হলো? একটি ধারক। যদি আমরা তিনটি পাত নিই, দেখো একটি দুটি তিনটি পাত নিলাম, কটি ধারক তৈরি হলো? এই দুটি পাতের মধ্যে একটি ধারক, এই দুটি পাতের মধ্যে আরেকটি ধারক, দুটি ধারক। একইভাবে যদি চারটে পাত নিই, 1 2 3 4, চারটি পাত, কটি ধারক তৈরি হয়েছে? এই দুটি পাতের মধ্যে একটি, এই দুটি পাতের মধ্যে দ্বিতীয়টি, এই দুটি পাতের মধ্যে তৃতীয়টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি পাত থাকলে একটি ধারক তৈরি হয়, তিনটি পাত থাকলে দুটি ধারক তৈরি হয়, চারটি পাত থাকলে তিনটি ধারক তৈরি হয়। অর্থাৎ যতগুলি পাত আমরা নেব তার চেয়ে একটি কম সংখ্যক ধারক কিন্তু তৈরি হবে। কোন ক্ষেত্রে? সমান্তরাল পাতের সমবায়ের ক্ষেত্রে। তাহলে যদি n সংখ্যক পাত নিই, কতগুলি ধারক তৈরি হবে? n-1 সংখ্যক ধারক তৈরি হবে। তাহলে তাদের মোট ধারকত্ব কত হবে? একটু আগেই আমরা দেখলাম সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হয় K/ε0 আলফা বাই ডি। এরা সমান্তরাল সমবায়ে আছে, ফলে এদের ধারকত্বগুলি যোগ হবে। n সংখ্যক পাত থাকলে কতগুলি ধারক তৈরি হলো? n-1 সংখ্যক ধারক তৈরি হলো। তাহলে তাদের ধারকত্ব কত হবে? n-1 ইন্টু K/ε0 আলফা বাই ডি। এরপর আমরা করব মিষ্ট পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারক। প্রথমে আমরা বুঝে নিই মিষ্ট পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারক বলতে কি বোঝায়। এখানে দেখো এ আর বি দুটি পাতের মধ্যে একটির পরিবর্তে দুটি আলাদা আলাদা মাধ্যম আছে। দেখো একটি K1 পরাবিদ্যুৎযুক্ত মাধ্যম, আরেকটি K2 পরাবিদ্যুৎযুক্ত মাধ্যম। ধরো ওপরের এই মাধ্যমটি হলো বায়ু, আর নিচের এই মাধ্যমটি হলো কাঁচ। তাহলে এর আগে আমরা করছিলাম সমান্তরাল পাতধারকের এ আর বি পাতের মধ্যে একটি মাধ্যম ছিল, এখানে এ ও বি পাতের মধ্যে দুটি কুপরিবাহী মাধ্যম আছে, একটি ধরো বায়ু আর একটি ধরো কাঁচ। একটির পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো K1, আরেকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরে নাও K2। K2 মাধ্যমটির ধরে নিলাম বেধ হচ্ছে T।
এ আর বি পাতের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। এখন K2 পাতটি যদি টি পরিমাণ চওড়া হয় বা টি তার বেধ হয়, তাহলে K1 এর বেধ কত হবে? ডি মাইনাস টি। এবার এই ধারকটির যে আমরা ক্যাপাসিটেন্স নির্ণয় করব তার প্রসেস কিন্তু সেম। প্রথমে আমরা ই নির্ণয় করব ইলেকট্রিক ফিল্ড এ আর বি এর মধ্যবর্তী অঞ্চলে, তারপরে এ ও বি পাতের মধ্যে বিভব পার্থক্য বের করব, তারপর আমরা জানি সি সমান হয় কিউ বাই ভি, এই সূত্রে ভি এর মানটি বসিয়ে দেব, তাহলেই আমরা সি পাবো। চলো দেখে নিই কীভাবে আমরা এগুলি নির্ণয় করতে পারি। দেখো, গাউসের সূত্র থেকে আমরা জানি K1 পরাবিদ্যুৎযুক্ত অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা বাই K1 এপসাইলন জিরো। একইভাবে দ্বিতীয় ফলক যেটির পরাবৈদ্যুতিক ধ্রুবক K2, সেখানে ইলেকট্রিক ফিল্ড হবে E2 সমান সিগমা বাই K2 এপসাইলন জিরো। তাহলে লিখলাম প্রথম ফলকে ইলেকট্রিক ফিল্ড হলো এটি, দ্বিতীয় ফলকে ইলেকট্রিক ফিল্ড হলো এটি। এই দুটি ইলেকট্রিক ফিল্ড কিন্তু এক্ষেত্রে যোগ করা যাবে না, কারণ এটি দেখো আলাদা আলাদা মাধ্যম, এটি আলাদা মাধ্যম, এটি আলাদা মাধ্যম, একই অঞ্চল নয়, এটি আলাদা অঞ্চল, এটি আলাদা অঞ্চল। তাই মনে রাখবে এটিকে কিন্তু যোগ করা যাবে না এদের দুজনকে। এরপর আমরা নির্ণয় করব বিভব পার্থক্য। এখন এ থেকে বিতে মোট বিভব পার্থক্য কত হবে? প্রথম পাতের বিভব পার্থক্য, প্রথম ফলকে বিভব পার্থক্য প্লাস দ্বিতীয় ফলকে বিভব পার্থক্য। একটু আগেই আমরা পড়েছি যে বিভব পার্থক্য ইলেকট্রিক ফিল্ড থেকে বের করার জন্য কোন সূত্র আমরা ব্যবহার করি? আমরা ভি সমান ই ইন্টু ডি এই সূত্র ব্যবহার করি। তাহলে প্রথম ফলকের ক্ষেত্রে বিভব পার্থক্য হবে E1 ইন্টু প্রথম ফলকের বেধ ডি মাইনাস টি। দ্বিতীয় ফলকে বিভব পার্থক্য হবে দ্বিতীয় ফলকের ইলেকট্রিক ফিল্ড ইন্টু তার বেধ E2 ইন্টু টি। দেখো এই দুটি ভ্যালু আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর সিগমা বাই এপসাইলন জিরো কমন নিয়েছি, তাহলে আমাদের বিভব পার্থক্য বেরোলো এটি। এরপর দেখো, এই যে বিভব পার্থক্যটি আমরা নির্ণয় করলাম সেটি সি সমান কিউ বাই ভি এই সূত্রে আমরা বসিয়ে দিলাম ভি এর জায়গায়। দেখো ভি এর জায়গায় সূত্রে বসিয়ে দিয়েছি, এবং কিউ এর ভ্যালু আমরা জানি সিগমা ইন্টু আলফা হয়, আগেই আমরা করেছি, বসিয়ে দিলাম। দেখো সিগমার সিগমা কাটাকাটি হয়ে গেল, সাজিয়ে নিলাম এদেরকে, পড়ে রইল এটি এপসাইলন জিরো আলফা বাই ডি মাইনাস টি বাই K1 প্লাস টি বাই K2। এটি হলো মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা। একটু আগে আমরা করলাম দুটি পরাবিদ্যুৎযুক্ত মাধ্যম থাকলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী হয়, এটি হয়। এখানে দুটি মাধ্যম রয়েছে, যদি n সংখ্যক মাধ্যম থাকে দুটি পাতের মধ্যবর্তী অঞ্চলে, তখন মোট ধারকত্ব রাশিমালা হয় এটি সি সমান এপসাইলন জিরো আলফা বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3 প্লাস ডট 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 n পর্যন্ত চলবে, যেখানে K1 পাতের বেধ হলো T1, K2 পাতের বেধ হলো T2, K3 পাতের বেধ হলো T3। এইভাবে কিন্তু এটি চলবে। এই সূত্রটিও তোমরা একটু মনে রেখে দেবে। এরপর আমরা নির্ণয় করব সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব। এটির যখন তোমরা প্রমাণ করবে, চিত্র না আঁকলেও চলবে, বইতে দেখবে চিত্র আঁকা রয়েছে, আমি পরে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব বলতে কী বোঝায়? শক্তি ঘনত্ব বলতে বোঝায় মোট শক্তি বাই আয়তন। এখন একটি ধারকের সঞ্চিত শক্তি কত? আমরা জানি হাফ CV স্কোয়ার। এটি আমরা আগের দিনেই আমরা পড়েছি আগের ক্লাসে। সেখানে দেখো ভ্যালুগুলো বসিয়ে দিলাম। সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা হয় এটি এপসাইলন জিরো আলফা বাই ডি, তাহলে সি এর জায়গায় সি এর মানটি বসিয়ে দিলাম। ভি সমান আমরা জানি ভি সমান হয় ইডি, তাহলে ভি এর জায়গায় ইডি বসালাম তার স্কোয়ার। দেখো এটিকে যদি সাজিয়ে নিই তাহলে সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তি হবে হাফ এপসাইলন জিরো ইন্টু ই স্কোয়ার বাই আলফা ডি। এখন ধারকের মধ্যবর্তী আয়তন কত? ধারকের মধ্যবর্তী আয়তন হলো আলফা ডি। একটি ধারকের একটি পাতের ক্ষেত্রফল যদি আলফা হয় এবং পাত দুটির মধ্যে দূরত্ব ডি হয়, তোমরা জানো একটি যদি আমরা বক্স আঁকি, একটি বক্সের আয়তন কত হয়? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফলটি এখানে আলফা আর উচ্চতাটি এখানে ডি, ফলে ধারকের মধ্যবর্তী আয়তন হলো আলফা ডি। তাহলে শক্তি ঘনত্ব কত? মোট শক্তি বাই আয়তন। মোট শক্তি এখানে নির্ণয় করেছিলাম, দেখো এটি বসিয়ে দিয়েছি, আয়তনটি এখানে বসিয়ে দিয়েছি, আলফা ডি কাটাকাটি হয়ে গেল, তাহলে হলো হাফ এপসাইলন জিরো স্কোয়ার। এটি হলো একক আয়তনে সঞ্চিত শক্তি, সমান্তরাল পাতধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি, একে আমরা বলি শক্তি ঘনত্ব। এটি তোমরা নির্ণয় করে রাখবে। দেখো আজকে এই প্রশ্নগুলি তাহলে তোমরা টেক্সট বই থেকে তৈরি করবে। আজকের প্রথম প্রশ্ন,
একটি সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। চলো বই থেকে দেখে নিই কোন অংশটি থেকে তোমরা উত্তর লিখবে। দেখো এই অংশ থেকে উত্তরটি বইয়ের তোমরা লিখবে 4.5.1, এখান থেকে উত্তরটি তোমরা লিখবে। প্রথমে তোমরা এখানটা লিখবে সমান্তরাল পাতধারক কাকে বলে, এটির প্রয়োজন নেই, এগুলি না লিখলেও হবে। তারপরের বর্ণনা দিতে হবে, মনে করা যাক থেকে তোমরা এই পর্যন্ত দেবে, লিখবে। চিত্রটি অনেকটি ছোট করে নেবে, এত চওড়া করে পাতগুলি আঁকার কোনো প্রয়োজন নেই। দেখো এই স্ট্যান্ডারটি লিখবে। তারপরে তোমরা এই স্ট্যান্ডারটি লেখার কোনো প্রয়োজন নেই, এটিকে তোমরা বাদ দিতে পারো, এই স্ট্যান্ডারটি পুরো বাদ দিতে পারো। তারপর বইতে যা যা আছে লিখো। যখন বিভব পার্থক্য নির্ণয় করছি তখন দেখো এই জায়গাটি অনেক ছোট করে নেওয়া যায়, এই লাইনটিকে তোমরা কেটে দিতে পারো, এইটিকে কেটে দিতে পারো। ভি সমান একবারে তোমরা লিখতে পারো তড়িৎ প্রাবল্য ইন্টু দূরত্ব সমান ভ্যালু বসিয়ে দেবে। এই দেখো প্রয়োজনীয় সূত্রটি আমরা পেয়ে গেলাম। এরপর আজকের পরের প্রশ্ন, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব কী কী বিষয়ের উপর কী কীভাবে নির্ভর করে। চলো বইয়েতে আমরা উত্তরটি দেখে নিই। দেখো বইয়েতে এই অংশে উত্তরটি রয়েছে, 3টে বিষয়ের উপর নির্ভর করে। এই দেখো পাতের ক্ষেত্রফল 1 নম্বর পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, তৃতীয় পয়েন্ট মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। এর পরের প্রশ্ন, মিশ্র পরাবিদ্যুৎযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। চলো বই থেকে উত্তরটি আমরা দেখে নিই। দেখো বইয়ের এই অংশে উত্তরটি রয়েছে, এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। তারপর বইয়েতে যা যা লেখা আছে তোমরা লিখবে, এই পর্যন্ত তোমাদের উত্তর হবে। এটি খুব একটি ছোট করার মতো কিছু ব্যাপার নেই, ছোট করেই লেখা রয়েছে, তাহলে এই পর্যন্ত তোমাদের উত্তর হবে। এটি তোমরা একটু দাগ দিয়ে, তাহলে এখান পর্যন্ত তোমরা করছো, এই পর্যন্ত প্রমাণ প্রথম থেকে তোমাদের। এরপর আজকের শেষ প্রশ্ন, একটি সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। চলো উত্তরটি আমরা দেখে নিই। দেখো তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্ব এখানে করা রয়েছে, এখানে এই চিত্রটি আঁকা রয়েছে। চিত্রটি তোমরা না আঁকলেও পরীক্ষায় চলবে। প্রথমে মধ্যবর্তী আয়তন নির্ণয় করা আছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করা আছে। এখানে ভ্যালুগুলো লিখেছে, তোমরা এগুলো একটি স্টেপ জাম্প করতে পারো। সঞ্চিত শক্তি এইখানে একবারে তোমরা করতে পারো, সঞ্চিত শক্তি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, ব্র্যাকেটে এটি লিখে দেবে তোমরা। দেখো এখানে ভ্যালু বসানো হয়েছে, একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করা হয়েছে। এই পর্যন্ত তোমরা ক্যালকুলেশন করবে 1 নম্বর ইকুয়েশন পর্যন্ত। তাহলে আজকের পড়া এই পর্যন্তই থাকুক। এর পরের দিনে আমরা ধারকের সমবায় পড়ব, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।